হ্যালো, এটি WBCS মেড ইসি দ্বারা পরিচালিত মক ইন্টারভিউ এর একটি সম্পাদিত ভিডিও। ভিডিওটি ভবিষ্যৎ প্রার্থীদের সম্পূর্ণরূপে একাডেমিক এবং শেখার উদ্দেশ্যে আপলোড করা হয়েছে এবং তাদের প্রকৃত ইন্টারভিউ সেটআপ এবং একটি নির্দিষ্ট প্রার্থীর জন্য প্রত্যাশিত প্রশ্ন সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। ইন্টারভিউ বোর্ড অবসরপ্রাপ্ত IAS, IPS অফিসার, WBCS গ্রুপ এ অফিসার এবং কখনও কখনও মনোবিজ্ঞানী নিয়ে গঠিত। সাক্ষাৎকারের আগে বিশেষজ্ঞদের দ্বারা অসংখ্য গ্রুমিং সেশন, কারেন্ট অ্যাফেয়ার্স সেশন এবং সাক্ষাৎকারের পরে ফিডব্যাক সেশনও অনুষ্ঠিত হয়। আপনি আমাদের প্রদত্ত যোগাযোগ নম্বরগুলিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। Hello, this is an edited video of mock interview conducted by WBCS Made Easy. The video is uploaded for purely academic and learning purposes of future aspirants and make them aware of actual interview setup and expected questions for a particular candidate like the one showing here. The interview board consists of retired IAS, IPS officers, WBCS Group A officers and sometimes psychologists. Numerous grooming sessions by experts before interview and feedback sessions after interview are also held. For guidance, you can contact us at our given contact numbers. Introduce yourself. So my name is Anubhav Rai. I come from Kolkata where I stay with my parents. I did my schooling from Ramakrishna Mission Vidyapit Purulia where I completed the class 10th in 2012. Then I joined Chittaranjan High School where I completed the higher secondary in 2014. Then I did integrated BSMS from IISER Kolkata in 2020 with chemistry major. And since then, sir, I'm preparing for civil services exam, and during my leisure, I like to watch football matches. খবরের কাগজ পড়েন? So আমি চেষ্টা করি রেগুলার পড়তে। আচ্ছা, আজকের খবরের কাগজটা পড়েছেন? আমি হেডলাইন্সগুলো কি কি হেডলাইন পড়েছে? কোন কোন খবরের কাগজ পড়েন? আনন্দবাজার পড়ছি। আনন্দবাজারে কি পড়েছেন আজকে? আজকে বেশিরভাগ খবরই ছিল পঞ্চায়েত ভোট নিয়ে। পঞ্চায়েত ভোট কি? আজকে যেটা অনুষ্ঠিত হচ্ছে আচ্ছা, সেটা নিয়ে। আর তার সাথে বাঁদিকে একটা খবর ছিল যে উড়িষ্যাতে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে 3 জনকে দোষী হিসাবে ধরা হয়েছে এবং ইনভেস্টিগেশন করছে। ইন্টারন্যাশনাল ইভেন্ট কিছু? আজকে আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, এই গত কয়েকদিনের মধ্যে ইন্টারন্যাশনাল ইভেন্ট কিছু একটা আপনার মনে পড়ছে যেটা আপনাকে খুব করেছে, আপনার অ্যাটেনশন খুব ড্র করেছে, সেরকম কোনো নিউজ বলুন। স্যার, ফ্রান্সে যে এই মুহূর্তে বিক্ষোভ চলছে সেটা আমার অ্যাটেনশন ড্র করেছে। তার সাথে কিসের জন্য বিক্ষোভ হচ্ছে? প্রাথমিকভাবে একজন 14 বছরের একটা নাবালককে ফ্রান্সে। 14 বছরে? আচ্ছা, যাই হোক, 14 বছরে কি গাড়ি চালানোর কোনো নিয়ম তো আছে? ঠিক আছে, তারপরে? সেটা আমার ঠিক ধারণা নেই, কিন্তু ওখানে পুলিশের গুলিতে সে মারা যায়। কেন গুলিতে মারা গেল? স্যার, তাকে বলা হয়েছে তার গাড়িটা থামাতে, দিয়ে তারপরে সে সেটা কোনোভাবে প্রতিরোধ করার চেষ্টা করে এবং পরবর্তীকালে তাকে গুলি করা পড়বে না। তো সেই কারণে এই খবরটা ছড়িয়ে যাওয়ার পর থেকে। আচ্ছা, এই যে ঘটনাটা হলো, আপনার কি মনে হচ্ছে কিসের জন্য এটা হয়েছে? এটা কি কোনো কি জন্য আপনার কি মনে হচ্ছে এরকম হলো কেন? পুলিশ কি যা এরকমই ট্রাফিক রুল যারা ভায়োলেট করে তাদেরকে শুট করে দেয়? না স্যার, দীর্ঘদিন ধরেই ফ্রান্সের পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে তারা সাধারণত যারা ইমিগ্রেন্টস বা সেখানকার মাইনরিটি তাদের উপরে কিছু ক্ষেত্রে মানে অ্যাবিউজ অফ পাওয়ার করেছে কয়েক ক্ষেত্রে। তো সেগুলোই মানুষকে আরও বেশি উত্তেজিত করে তুলেছে এবং সেটা খুব বড় আকারের এবার মানে হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী রিসেন্টলি কোন দেশটা ঘুরে এলেন? রিসেন্টলি আমেরিকা ঘুরে এসেছে। আচ্ছা, তারপরে মিশরে। আচ্ছা, তার আউটকাম কি? আমেরিকা ঘোরার পরে তার আউটকাম কি হয়েছে? আপনার কি মনে হচ্ছে কি আউটকাম? স্যার, কিছু পজিটিভ আউটকাম এসেছে, যেমন আমরা আমেরিকার সাথে
কিছু ডিফেন্স সংক্রান্ত ডিল করতে পেরেছি, যার মধ্যে একটা হচ্ছে জেট ইঞ্জিন, যেটা জিন কোম্পানির সাথে। তো আমরা এর আগেও বিভিন্ন দেশের সাথে এই ধরনের চুক্তি করেছি, কিন্তু এটা বিশেষত এটাই যে এটা একটা ইকোনমিক যে আসপেক্টটা সেটা এটা খুব বেশি আছে। তো সেই কারণে আমাদের এটা ধারণা যে এবার হয়তো আমরা ওই ইঞ্জিনের টেকনোলজিটা পাবো, যেটা আমরা দেশে। আর ইন্টারন্যাশনাল তার আউটকাম কি হলো, এর আন্তর্জাতিক কি আউটকাম হলো, মানে আন্তর্জাতিক কি ইম্প্যাক্ট হলো এর জন্য? ভারত আমেরিকার যে সম্পর্ক সেটা আরো মজবুত হলো, এবং তাতে আন্তর্জাতিক ক্ষেত্রে তার ইম্প্যাক্টটা কি হলো? সে ভারত আর আমেরিকার মধ্যে হলো, কিন্তু তার কি প্রতিফলন অন্যান্য কোনো দেশের মধ্যে হয়েছে? আমাদের প্রতিবেশী বলুন, প্রতিবেশীর দিকে যদি আমি দেখতে চাই, তাহলে চীন এই মুহূর্তে তার একটা আগ্রাসী নীতি নিয়েছে। তো তার বিরুদ্ধে একটা এফেক্টিভ ভাবে তাকে প্রতিহত কিছুটা করার জন্য আমরা চীনের আমেরিকার সাথে যে সম্পর্কটা স্থাপনের চেষ্টা করি, তার সাথে আমরা আমেরিকার সাথে বর্তমানে মাইক্রোচিপ ডেভেলপমেন্টের জন্য, মানে প্রোডাকশনের জন্য আমরা একটা কোম্পানির সাথে চুক্তি করেছি। তো সেটা চীনের এতদিন পর্যন্ত একচেটিয়াই ছিল, প্রায় সারা পৃথিবীতে তারাই এটা এক্সপোর্ট করতো। তো সেই কারণে স্যার আমরা হয়তো সেখানেও আমরা নিজেদের মানে ইন্ডিজিনাইজেশন করতে পারবো সেই টেকনোলজিটা। আচ্ছা, রিসেন্টলি আমাদের এইখানে খুব সমস্ত শাক সবজি জিনিসের দাম খুব বেড়ে গেছে, কেন? শাকসবজি হচ্ছে পেরিশেবল কমোডিটি, তো এখানে হঠাৎ করে বর্ষা খুব বেশি চলে এসেছে, সেই কারণে সেগুলোকে মানে সংরক্ষণ করা একটু কঠিন হয়ে পড়েছে। কারণ আমাদের রাজ্যে না মানে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের রাজ্যে সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার খুব খুব ভালোভাবে। আর কোনো কারণ? আর ডিস্ট্রেস সেলিং হচ্ছে কি বলবো? ডিস্ট্রেস সেলিং যদি হয় তো সেটা একদম গ্রাউন্ড লেভেলে হয়। এইটা যেটা হচ্ছে এটা কি ডিস্ট্রেস সেলিং হচ্ছে? না স্যার, তাহলে তো দাম সাধারণত কম হয়, যেহেতু দাম বেশি ডিস্ট্রেস। তাহলে শাকসবজি পচে যাচ্ছে, তার সঙ্গে দাম বাড়ার কি লিঙ্ক? স্যার প্রথমত যে প্রোডাকশন যেটা ইল্ড যেটা সেটাও একটু কম হয়েছে এবছর, কারণ গরম খুব বেশি পড়েছিল। তো সেই কারণে এটা কি কোনো ডেটা ভিত্তিক বলছেন? স্যার আমি খবরের কাগজে যে পড়েছি স্যার, এই দুটো কারণে আমার মনে পড়ছে যে কিছু কিছু জায়গায় আমি দুটো স্যারের পারমিশনে দুটো সবজির নাম বলছি। এই দুটো সবজির দাম বেড়ে যাওয়ার কারণ, ঠিক আছে, একটা হচ্ছে টমেটো আর একটা হচ্ছে আদা। আলাদা তিনটে স্পেসিফিক কারণ। স্যার টমেটো নিয়ে আমি যেটা খবরের কাগজে পড়েছিলাম, তো সেখানে দুটো ভাইরাসের কথা লেখা ছিল, একটা ছিল টমেটো মোজাইক ভাইরাস, ওকে ডান, তো সেটার কারণে টমেটো ওকে ডান। আদা আর লঙ্কা, আদা লঙ্কা স্পেসিফিক্যালি আমার জানা নেই, আমি দেখে নিয়েছি। আচ্ছা একটু ভাবুন না, ন্যাশনাল পার্সপেক্টিভে ভাবুন। মণিপুর কোনো ক্রাইসিস বা অন্য কোনো কিছু মণিপুরের জন্য কিছু হতে পারে, কোনো কিছু আমি খুব ভালো জানি না আদার এক্সাক্ট প্রোডাকশনটা যদি মণিপুর থেকে আসে। এটা রান্নাতে তো আমাদের হচ্ছে আদা লাগে, যদি মণিপুর থেকে যদি এসে থাকে তাহলে অবশ্যই মণিপুরের ভায়োলেন্স তার একটা প্রভাব হয়, কিন্তু আমার স্যার এক্স্যাক্টলি ঠিক আছে। আচ্ছা আপনি মণিপুরের ভায়োলেন্স বলেন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য সো ভায়োলেন্ট অ্যাজিটেশন ইন মণিপুর? স্যার ইমিডিয়েট কজ যেটা ছিল সেটা মণিপুরের হাইকোর্ট যে একটা ডিসিশন নিয়েছিল, যে যেখানে তারা রাজ্য সরকারকে বলেছিল যে যে মেইতেই কমিউনিটি যারা আছে তাদের কি এসটির আন্ডারে কি রিজার্ভেশন দেওয়া সম্ভব, এটা নিয়ে একটা খতিয়ে দেখতে, এরকম একটা ডিসিশন ছিল মণিপুর হাইকোর্টে। তো পরবর্তীকালে সেই হাইকোর্টের যে ডিসিশন সেটার বিরুদ্ধে সেখানকার যারা উপজাতি যারা গোষ্ঠী তারা প্রতিবাদ করে, তার পরের দিন থেকেই করে, এবং এর ফলে আস্তে আস্তে যে দুটো কমিউনিটির মধ্যে যে ক্লাশ সেটা খুব বেড়ে যায়। তাছাড়া দীর্ঘকালীন কিছু কারণ আছে, তার মধ্যে হচ্ছে স্যার মণিপুরের প্রায় 50 থেকে 60% মানুষ হচ্ছে মেইতেই কমিউনিটি, কিন্তু তারা থাকে তাদের জন্য যে এরিয়া সেটা শুধু মণিপুর ভ্যালি, মানে যেটা পুরো মণিপুর রাজ্যে স্যার অন্তত মানে ম্যাক্সিমাম স্যার 10 থেকে 12% এরিয়া, তার মধ্যে প্রায় ওরা সবাই থাকতে বাধ্য হয়। আর তারা ওই পাহাড়ি অঞ্চলে তারা ঘর বাড়িও করতে পারে না, বা ইকোনমিক্যালি, পলিটিক্যালি এন্ড সোশ্যালি সব দিক দিয়ে তো মেয়েরা ইজ ভেরি পাওয়ারফুল ওভার মণিপুর। এবং এটা একটা কারণ ছিল যে এবার তারা মেয়েরা চাইছে যেহেতু তারা এতটা পাওয়ারফুল, তাই তারা এইটুকু জায়গার মধ্যে কেন আবদ্ধ থাকবে, তারা চাইবে যে আরো যে রিসোর্সেসগুলো আছে সেগুলো সদ্ব্যবহার করতে। অথচ দেখা যাচ্ছে যে যেহেতু আচ্ছা আপনি আমাকে বলুন তো, রাজা রামমোহন রায় আর কি
ভারতবর্ষের ইতিহাসে অবদান? বাংলার যে নবজাগরণ তার পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়। তো উনি একটা বড় সমাজ সংস্কারের মধ্যে হলো সতীদাহ প্রথা নিবারণ। তার সাথে সাথেই তিনি ব্রাহ্ম ধর্মের সূচনা করেছিলেন, যেটা একেশ্বরবাদ এবং যুক্তি এবং তার উপরে নির্ভর করে, যেটা বেদ এবং উপনিষদের ধারা থেকে আসছে। তাছাড়া তিনি একজন জার্নালিস্ট ছিলেন, তার দুটো নিউজ পেপারও ছিল। আচ্ছা, ধরুন আমাদের আইআইটিস গুলো আর কি কোন সময় তৈরি হয়েছে? প্রথম আইআইটি 1950-এর দশকে হয়েছিল। What is the reason behind establishing IITs? সেই সময় ভারতবর্ষে কোনো at that time sir, India did not have much resources and at the same time technologies in house to build big industries. So IITs were established to make sure that we can create good supply chains of engineers who can work for the country. Very good. So what is the rationale behind establishing IISER in 2006? Sir, What is the reason? Sir, There were IITs. Basically what happens after that IITs and other engineering colleges, basically after the liberalization of our economy, engineering stream were most preferred by the students that time. But when what happened sir, the basic sciences got neglected and we were kind of lagging behind the whole world in terms of scientific outputs. We are good in, let's say, IT industries and other technological things, but we are lagging in the fundamental part of this. That means the basic aim was to have research with education. Okay. Yes. You have got a very good percentage of marks in whatever you have done so far, and government has invested a lot of money in you to do basic research in basic science. Then after having so much money spent on you, now you are switching over to academic, administrative work. Do you think that's very? I will just remodel this question. What do you think this country at this juncture needs most? Good number of engineers, or not only engineers, good number of technocrats, or a good number of bureaucrats? And don't give a qualified or a holistic or a mixed sort of answer that we need both and all that. Come up with an honest answer. So if I address it first, basically sir, it is true that a large amount of money has been spent on me, on my career throughout. So, but what I think sir, I can do justice, serve for the society by also implementing the learnings I had during my college days. What you have learned in your college, IISER? So, apart from the domain knowledge, I learned hard work, and I learned also how to plan things before execution. So these were the things These are very vague issues, vague answers you are giving. You have got 88.9% marks in IISER. You have got a very good marks in our secondary. You got very good marks in your Madhyamik examination. You are a very academically oriented person. But why? Why administration? Sir, is there any lack of opportunity? No, I won't say sir lack of opportunity. Rather, I would say I am a hardworking person, and I think bureaucracy. Why did you join IISER? So because that time sir, I had these opportunities to join different institutes, so I chose IISER. Okay, that means whenever you get a different opportunity, you switch over to that particular one. No, I chose IISER. So you are not a very consistent person, I presume. No sir, I thought I chose IISER Kolkata because that was the best option I had at that time. Why don't you have any other option after having 88.9% marks in chemistry? It reflects my hard work, sir. But you can You can be a very good apply your knowledge in technical service better, in a better way. Right, sir. I did apply for those services. Government has invested a lot of money on you to become a good scientist, a good researcher.
now after having gone through all these things, you are switching over to a job which doesn't do any justice to your education. You could have done a graduation in history or any other subject and from anywhere else and sit for the administrative examination. Why IIS, sir? And then coming to the West Bengal Civil Service. Sir, I stick to the same thing, sir, because I think hard work will pay off if I serve the society in a diligent manner, sir. There is Okay, tell me something about Sir, if tell me something about species. What defines a species? You are a student of or you appear through anthropology. What defines a species? So species are group of organisms which can reproduce among themselves and have certain level of similarity in genetic makeup. So these are species. This I can recall at this moment. How many tribes are present in Madhya Pradesh? What are the tribes? Exact number I don't recall. No, not a number. Maybe my question is not right. That's a type of tribe found in Madhya Pradesh. So, ma'am, types would be Jharkhand. Sorry. Jharkhand. It's a Santhali tribe and Ho, Bihor, Mundas. They are Jharkhand. dominating. And in Madhya Pradesh, you don't know. Who is the Vice President of India? At this present moment, Mr. Jagadish Dhankar is Speaker of the Lok Sabha? Sri Om Veda. Sir, with your permission, if I answer his question, if I answer your question. Go ahead, please. Sir, at this moment, sir, we do have technocrats as well as bureaucrats. Both we have, but the issue is the quality. Recently, a report published by Ajit Premji Institute, university, sir. They said that around about our engineers, which we produce every year, only 40% have the necessary skill set to work for today's needs. So at this moment, I think we need better technocrats. Okay. So, aren't you contradicting yourself? You're yourself a person from a science background. You could have contributed to the pool of knowledge. Because our country lacks in research. We just, what do? Research is done outside and we just act as a labor. We just implement the research that is done outside. So why did you choose to not to pursue your academic things, your academic, what could have been possible in academics and then come over to this side? So according to my understanding, higher level, if I go with chemistry, it would be more and I অনুভব একদম খুব পরিষ্কার করে বলো, মানে তোমার এত বড় মার্কস ইত্যাদি পাওয়ার পর তুমি মানে why are you switching over to academics? সেটা তুমি কেন অ্যাডমিনিস্ট্রেশন আসো? ভেরি মানে you do not find anything যেটা তোমার তুমি একাডেমিক্সে এক্সেল করতে পারবে এরকম ছিল না, but what prompted you to? Yes. Feel free to say. Feel free to say. Right, sir. I basically think that the scope of diversity is more in bureaucracy, because at the very young age they are exposed to various challenges. But in case of chemistry or any technical skills, they are more of a focus to certain. This is the only reason. That my reason, sir. আচ্ছা UCC কি পুরোটা কি জানো? স্যার UCC is Uniform Civil Code. আচ্ছা, রিসেন্টলি বিভিন্ন ট্রাইবাল বিভিন্ন সংস্থা UCC সম্বন্ধে কিছু কিছু বক্তব্য পেশ করছে, তোমার বলতে পারো কি বক্তব্য, কি ধরনের বক্তব্য? স্যার প্রধানত কিছু নর্থ ইস্টের কিছু রাজ্যের ট্রাইবাল অ্যাসোসিয়েশন যারা আছে তারা এই বিরোধিতা করেছে। তারা মনে করেছে যে UCC হয়তো তাদের যে ট্র্যাডিশনাল কাস্টমস যেগুলো আছে সেগুলোকে মান্যতা দেয় না, এবং তার বদলে অন্য মেজরিটেরিয়ান যে কাস্টমসগুলো আছে সেগুলো তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, তারপরে তাদের এক ধরনের আইডেন্টিটি লস হতে পারে। তো
সেই কারণে তারা এর বিরুদ্ধে কথা বলতে চাইছে। আচ্ছা, আর্টেমিস অ্যাকর্ড কি জিনিস? আর্টেমিস অ্যাকর্ড একটা স্পেস রিলেটেড একটা চুক্তি, যেটা আমেরিকা এবং আরো কিছু ইউরোপিয়ান দেশরা মিলে অলরেডি সাইন করেছে, তাদের রিসেন্টলি ভারতও সাইন করেছে। এটা কি সুবিধা হবে ভারতের? আর্টেমিস প্রজেক্ট বেসিক্যালি একটা নাসার একটা ইনিশিয়েটিভ, যেখানে তারা চাইছে চাঁদে একটা পার্মানেন্ট হ্যাবিটেশন তৈরি করতে, এবং সেখানে ভবিষ্যতে মানুষ যাতে থেকে রিসার্চ ইত্যাদি করতে পারে, এবং অ্যাজ এ মেম্বার অফ দ্য আর্টেমিস অ্যাক্ট ইন্ডিয়াও সেখানে পার্টিসিপেট করতে পারে। আচ্ছা আচ্ছা, তুমি এটা বলতে পারো যে রিসেন্টলি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে একটা কান্ট্রি ঢোকার কথা হচ্ছে, কোন কান্ট্রিটা? অলরেডি ইরান ঢুকেছে এবং বেলারুশ হয়তো আগামী বছর। বেশ, তো বেলারুশ ঢোকাতে, সরি ইরান ঢোকাতে কি সুবিধা হবে ভারতের? সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন একটা রিজিয়নাল কোঅপারেশন। কতগুলো দেশ নিয়ে? এই মুহূর্তে স্যার 9টা দেশ আছে ইরানকে ধরে। তো ইরান ঢোকাতে ভারতের কি সুবিধা হবে? ইরান প্রথমত ভারতের একটা মিত্র রাষ্ট্র, ভারতের সাথে তাদের সম্পর্ক খুবই ভালো, এবং যেহেতু পাকিস্তানও আছে বা চায়নাও আছে, এরা সাথে ভারতের বর্তমানে সম্পর্ক একটু খারাপ যাচ্ছে, পাকিস্তানের সাথে হিস্টোরিক্যাল সম্পর্ক খারাপ। তো সেই কারণে ইরান হয়তো ভারতকে মানে একটা সহায়তা করতে পারে এরকম মাল্টিল্যাটারাল কোনো। আচ্ছা, উত্তরবঙ্গের 5টা নদীর নাম বলতো যেগুলো ইস্ট ফ্লোয়িং রিভার। উত্তরবঙ্গের 5টা ইস্ট ফ্লোয়িং রিভার ফ্রম নর্থ টু সাউথ, এরকম বলো। নর্থ টু সাউথ হয়তো আমি বলতে পারবো না, তবে যদি আপনি পারছেন বলো। মহানন্দা, তারপরে তিস্তা, তোষা, সংকোষ, রায়ডা। আচ্ছা, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতি কতগুলো আছে? এক্সাক্ট সংখ্যাটা মনে পড়ছে না, প্রায় 330 বা 340 এরকম আশেপাশে আছে। আচ্ছা, আর এই যে পঞ্চায়েত ইলেকশন হচ্ছে, এটা ত্রিস্তরীয় ইলেকশন না দ্বিস্তরীয়? স্যার কিছু জায়গায় ত্রিস্তরীয়, মানে অধিকাংশ জায়গায় ত্রিস্তরীয়, আর যেখানে জিটি এর যে অঞ্চল আছে সেখানে কতগুলো সেগুলো? স্যার কালিম্পং জেলা এবং দার্জিলিং জেলার কিছু অংশ। চতুস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে কিছু জানো? ফোর্থটা আমার বাবা এক সময় বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এটা ছিল, কিন্তু আমি খুব ভালো জানি। ঠিক আছে অনুভব, থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্টারভিউ ইজ ওভার। তুমি বাইরে গিয়ে বেল বাজালে আরেকবার বলবে।